বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আলোচনা করব, এর আগেও আমরা ক্লাসটা করেছি, তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অংশে তোমরা আজকে সেই জিনিসগুলো ঠিক করে নেবে। আমরা প্রথমে আলোচনা করব রূপান্তরিত কাণ্ডটা আসলে কি, কেন রূপান্তরিত হয় সে সম্পর্কে আমরা জানব। আসলে কাণ্ডের বৈশিষ্ট্য আমরা আগেও পড়েছি যে কাণ্ডে কতগুলো পার্টিকুলার বৈশিষ্ট্য থাকে, যেরকম কাণ্ডে পর্ব থাকে, পর্ব মধ্য থাকে, কাণ্ডে কাণ্ডে তোমার মুকুল থাকতে পারে, কাক্ষিক মুকুল থাকতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা কাণ্ডের রূপান্তর কেন হয় সেটা সম্পর্কে আমরা একটু প্রথমে জানব। আসলে বিভিন্ন কারণে রূপান্তরটা কাণ্ডের হতে পারে। প্রথমত রূপান্তরটা হতে পারে কি, যে খাদ্য সঞ্চয়ের জন্য, টিকে থাকার জন্য, প্রজননের জন্য বিভিন্নভাবে রূপান্তর হতে পারে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটু রিভিউ করি আমাদের এই যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড সম্পর্কে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডটা আসলে কত ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন। আমরা উদাহরণের সঙ্গে মিল করে আমরা নামগুলো শিখে নেব। রূপান্তরিত কাণ্ড বলতে যে জিনিসগুলো বোঝায় সেটা প্রথমেই বলি। তোমরা আগে জেনেছো, আমি আগেও এই উদাহরণগুলো নিয়ে কথা বলেছি। প্রথমে দেওয়া আছে রূপান্তরিত ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কত প্রকার। টিউবার প্রথমে দেওয়া আছে। টিউবারের উদাহরণ দেওয়া আছে কি, যে এটা হচ্ছে আমরা বলি গোল আলু বা আলু আমরা বলে থাকি, যেটা কি, এটা হচ্ছে আলু। টিউবারের উদাহরণটা কি, আলু। আচ্ছা, তাহলে দেখো গোল আলু এটা হচ্ছে স্ফীতকন্দের উদাহরণ। এটার এই যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছ, বৈশিষ্ট্যগুলো আমরা মিলিয়ে নিই। বৈশিষ্ট্য এখানে আছে কাক্ষিক মুকুল এই অংশগুলো থেকে বের হয়। ঠিক এই অংশগুলো থেকে দেখো, এই যে চোখ দেখা যাচ্ছে অংশগুলো থেকে কি হয়, কাক্ষিক মুকুল বের হয়। আর এখানে কিন্তু পর্ব, কাণ্ডের যে বৈশিষ্ট্য রয়েছে পর্ব, সেগুলো কিন্তু আছে, কিন্তু এগুলো পর্বগুলো এত কাছাকাছি অবস্থিত যে পর্ব মধ্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই অংশগুলোই কিন্তু আসলে পর্ব। এখান থেকে কাক্ষিক মুকুল বের হয় এবং এখানে কিন্তু যখন আলুটা আমরা মাটি থেকে উঠায় তখন দেখতে পাবো একদম এখানে পাতার মতো একটু অংশ দেখা যায়, যেটা কাক্ষিক মুকুলকে কি করে, প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। তাহলে আমরা রূপান্তরিত কাণ্ডের প্রথম উদাহরণ কি দেখলাম, টিউবার বা স্ফীতকন্দ, সেটার উদাহরণ হলো আলু। এখন একটা আলু দেখতে পাচ্ছ, এটা বড় আকৃতির, ছোট আলু খেতে দেখো এই যে কাক্ষিক মুকুলটা বের হয়েছে, কিন্তু এই যে কাক্ষিক মুকুল বের হয়েছে, এই যে কাক্ষিক মুকুল এইটুকু অংশকে যদি আমরা মাটিতে আবার আমরা করি তাহলে কিন্তু এখান থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হবে। তাহলে কাক্ষিক মুকুল এগুলো থেকে, এই যে পর্বগুলো থেকে কাক্ষিক মুকুল বের হচ্ছে, তাহলে আমরা টিউবারের উদাহরণ জানতে পারলাম, নতুন উদ্ভিদের সৃষ্টি হবে এই কাক্ষিক মুকুল থেকে। তারপর দেখো পরবর্তী যে উদাহরণটা রয়েছে সেটা উদাহরণ কি, রাইজোম। পরবর্তীতে আছে কি, রাইজোম, যেটা আমরা সবাই আমাদের খাদ্য তালিকায় রয়েছে, সেটা হচ্ছে রাইজোম। উদাহরণ কি, আদাটাকে আমরা কি বলছি, রাইজোম জাতীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, তাহলে তোমাকে যদি এই ছবিটা যদি উদ্দীপকে দেওয়া হয়ে থাকে, এই আদা যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আলু যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তাহলে সেক্ষেত্রে তোমার যুক্তিটা কি হবে। কাণ্ডের বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু সব কয়টায় উপস্থিত। একটু দেখো, আমরা খাদ্য হিসেবে শুধু একে গ্রহণ করি, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। দেখো এখানে এই যে দাগ দেখতে পাচ্ছ কতগুলো, এই যে আটটানা দাগের মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আসলে কি, পর্ব। দেখো আবার এই যে পর্বগুলো রয়েছে, আবার এই জায়গায় জায়গায় দেখো কাক্ষিক মুকুলও কিন্তু বের হয়েছে। এই যে এই অংশগুলো থেকে কি হয়, আমাদের মাটিতে এটাকে গেড়ে রাখি, দেখা যাবে কি মাটির এই অংশগুলো থেকে কি হবে, নতুন মুকুল বের হবে, আবার এখান থেকে গাছ বের হবে। তাহলে আমরা রাইজোমের উদাহরণ কি জানতে পারলাম, রাইজোমের উদাহরণটা আমরা জানতে পারছি কি, যে আদা, হলুদ এগুলো হচ্ছে কি আমাদের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। আচ্ছা, আমাদের উদাহরণগুলো কিন্তু বেশি ভালো করে জানতে হবে এখানে, কারণ উদাহরণগুলো আমাদের এমসিকিউ আসবে, আবার একটা আদা দিয়ে উদ্দীপকে দিয়ে দিতে পারে যে এটি যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যুক্তি তুলে ধরো,
সে সপক্ষে তোমার যুক্তি তুলে ধরো। সেক্ষেত্রে বলতে হবে কিন্তু এটা আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, পর্ব রয়েছে, মধ্য পর্ব রয়েছে, যদিও সংক্ষিপ্ত কিন্তু রয়েছে, তারপরে কাক্ষিক মুকুলও রয়েছে যেখান থেকে নতুন উদ্ভিদ বা নতুন নতুন গাছটা বের হবে। সেটাই হচ্ছে আমাদের কি এখানে যুক্তি, যে এই কটা বৈশিষ্ট্য রয়েছে সেজন্য এগুলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, এটা কিন্তু প্রজননের কাজও কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, তাই না? এটা আমরা কি হিসেবে ব্যবহার করছি? মশলা হিসেবে আমরা খাদ্য তালিকায় ব্যবহার করছি, যেটা আমাদের সর্দি কাশিতে খুবই উপকারী। এই জিনিসগুলো থাকতে পারে যে এই উদ্ভিদটি আমাদের খাদ্য তালিকায় বা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। তখনও কিন্তু এই জিনিসগুলো আমার লিখতে হবে, আমরা কেন খাই, কী জন্য খাই, ওষুধ হিসেবে এটাকে আমরা ব্যবহার করি, এগুলো সবই উপস্থাপন করতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে চলে আসো কি আছে, কন্দ। কন্দের জাতীয় খাবারও কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রয়েছে। এটা হচ্ছে কি কন্দের উদাহরণ, সেটা হচ্ছে পেঁয়াজ। এর আগের ক্লাসেও আমি দেখেছি যে পেঁয়াজ একদম পুরোটা খুলে তোমাদেরকে দেখিয়েছি পেঁয়াজের কোন অংশ, কেন কাণ্ড বলছি, এটাকে আমরা কি জন্য কাণ্ড বলছি, সব কিছুই আমি দেখিয়েছি। এবার আবারও বলছি, আদা রাইজোমের উদাহরণ বললাম, টিউবার, গোলালু, আর এটা কি কন্দ জাতীয় পেঁয়াজ। পেঁয়াজ কন্দ জাতীয় উদাহরণ, এটা কেন ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলছি। দেখো, আমরা যদি পেঁয়াজটাকে যদি আমরা এখানে দাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পেঁয়াজটাকে এরকম ভাবেই কিন্তু আমরা দাগাবো, তাই না? এরকম ভাবে কিন্তু আমরা পেঁয়াজটাকে দাগানোর চেষ্টা করব, এবং বিভিন্ন অংশগুলো কিন্তু এখানে শুল্কপত্রগুলো ঠিক এরকম ভাবে থাকে। আর এখান থেকে আচ্ছা, তাহলে এখানে দেখো এই পেঁয়াজটাকে যদি আমি এখন এটাকে কাটি তাহলে দেখতে পাবো কি, এই যে যেখান থেকে দেখো, যেখান থেকে এই যে নিচে দেখো, যেখান থেকে এই যে মূলগুলো বেরিয়েছে, এখানে এই যে শক্ত অংশটা কিন্তু আমরা ফেলে দিয়ে কিন্তু খাবার আমরা যখন খাবার রান্না করি তখন ব্যবহার করি। এই শক্ত অংশটাই হচ্ছে কি আসলে কাণ্ড। আর যে অংশগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে কি রসালো শুল্কপত্র। রসালো শুল্কপত্র হচ্ছে কি খাদ্যাংশের নাম। আর কি ব্যবহার, আমরা কোনটাকে ফেলে দিচ্ছি, কাণ্ডটাকে আমরা ফেলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কাণ্ড, আর এই যে প্রত্যেকটা অংশ দেখো, এই যে কাণ্ডের এখানে কোথায় পর্ব, কোথায় পর্ব মধ্য আমরা বলবো। দেখো, এটা যদি কাণ্ড হয়, এই যে এখান থেকে একটা শুল্কপত্র বেরিয়েছে, এটা হলো একটা পর্ব। আবার এখান থেকে একটা শুল্কপত্র বেরিয়েছে, এটা হচ্ছে একটা পর্ব। আর এই দুটো শুল্কপত্রের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে কি পর্ব মধ্য বা মধ্য পর্ব আমরা বলে থাকি। তাহলে আমরা কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে পেঁয়াজকে কেন আমরা বলবো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তাহলে পেঁয়াজ কন্দ জাতীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এবং আমরা বুঝিয়ে দিলাম যে কীরকমভাবে আমরা যুক্তি উপস্থাপন করলাম। এরপর যদি এটা ছবি দেওয়া থাকে, যদি আমাদের খাদ্য তালিকার এর গুণাগুণ বা এর উপকারিতা সম্পর্কে বলে, তাহলে কিন্তু আমরা বলবো যে আমরা সালাদ, আমরা তরকারিতে আমরা পেঁয়াজটা ব্যবহার করি। পেঁয়াজটা কি, এতে প্রচুর পরিমাণে ফসফরাস, সালফার এগুলো আমরা পাই, যার কারণে পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তারপর আমরা কি বলবো যে এটাই আমরা কি মশলা হিসেবেও আমরা খেয়ে থাকি। এটা আমাদের খাদ্যদ্রব্য রান্না করার ক্ষেত্রে মশলা হিসেবেও আমরা এটা খেয়ে থাকি, সর্দি কাশিতে খুবই উপকারী। এরকম এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবো। আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম, এখন আমরা গুড়িকন্দের উদাহরণ আমরা বলবো। গুড়িকন্দ কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি। এই যে দেখো, আমি একাংশটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এটা আমরা সবজি হিসাবে বা আমরা কিন্তু খেয়ে থাকি। এটা কি ওল, মানকচু, এটা কিন্তু আসলে কি গুড়িকন্দের উদাহরণ। সে বিশাল আকারের হয়, তাই না? এটা যখন মাটিতে হয় তখন আমরা সাধারণত দেখি কি এটার কোনো আকৃতি নেই, ঠিক এরকম একটা আকার হয় না, দেখা যায় যে এরকম হচ্ছে এরকম একটা আকারের কিন্তু গুড়িকন্দ, জাস্ট গুড়ির মতো একটা অবস্থান করে বলে এটার নাম কি গুড়িকন্দ আমরা বলে থাকি। ওল, কচু, গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড় হয়ে থাকে। এটা কি হয়, আকারে বেশ অনেকখানি বড় হয়, কেটে 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 আমরা খাদ্য হিসেবে এটা বাজার থেকে কিনে থাকি, বা কেউ যাদের অনেক লোক সংখ্যা বাড়ে তারা হয়তো পুরোটাই কেনা হয়, কিন্তু এটা কি আকারে বেশ বড় হয়ে থাকে। আচ্ছা,
তাহলে আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের কত ভাগ, 4টা ভাগে ভাগ করা হয়। 4টা ভাগের সবকটা ভাগ আমরা পড়ে ফেললাম, আমরা উদাহরণগুলো জানলাম, আমরা এর সঙ্গে আরও জানলাম কি, আমরা জানলাম যে কী রকমভাবে আমরা এটা খাদ্য তালিকায় এগুলোকে ব্যবহার করি, কিভাবে খেয়ে থাকি, আর কি কেন আমরা এগুলোকে কাণ্ড বলছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় না তোমাদের এখান থেকে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে। পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা কি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আমরা তার আগে জানি যে অর্ধবায়বীয় কেন বলা হয়। আমরা কিন্তু এটা কিন্তু জেনেই ফেললাম, ভূনিম্নস্থটা কিন্তু জেনে ফেললাম, এখন আমরা জানবো অর্ধবায়বীয়। কিন্তু আমরা ভূনিম্নস্থ করলাম, কিন্তু অর্ধবায়বীয়টা বলা হচ্ছে কেন সেটা আমাদের আসলে কি জানা দরকার। অর্ধবায়বীয় বলার কারণ হচ্ছে এই কাণ্ডগুলোর কিছু অংশ বায়ুতে অবস্থান করে, কিছু অংশ মাটির নিচে অবস্থান করে, যার কারণে আমরা এটি কি বলি, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, এবার আমরা যতটা সম্ভব গাছ উদ্ভিদগুলোকে দেখে দেখে আমরা এই অংশগুলোকে একটু জানার চেষ্টা করব। প্রথমে দেখো তোমাদের বইয়ে প্রথমে আছে কি, যে অর্ধবায়বীয় ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে কি, রানার বা ধাবক। রানার বা ধাবকের ক্ষেত্রে দেখো আমি কতগুলো জিনিস তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব, কতগুলো উদ্ভিদ তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে দেখো দেওয়া আছে কি দুর্বাঘাস। উদ্ভিদটাকে দেখো আগে ভালো করে, তারপর আমি বলছি এটা কি দুর্বাঘাস, তাই না? আবার দেখো এখানে এই পাতাটা দেখো, এটা কিন্তু একটা আমরুলের পাতা। এই যে পাতাগুলো কেমন একটু দেখো, মুখে দিলে একটু টক টক ধরনের লাগে না এটা উদ্ভিদটা? মুখে দিলে একটু কি হয়, টক হয়। আবার থানকুনি একটা কিন্তু উদ্ভিদ আছে, যেটা আমি তোমাদের জন্য কালেক্ট করতে পারিনি। এই পাতাটা অনেকটা এরকম ধরনের, এরকম হয়, এরকম হয়, গোল টাইপের হয়। আবার এরকম 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 হয়ে থাকে, পাতাটা গোল টাইপের হয়। উদ্ভিদটা কিন্তু এই ধরনেরই, মানে বলি আমি সবুজ কলম দিয়ে এখানে আঁকানোর চেষ্টা করলাম। পাতাটা অনেকটা কেমন হয়, এরকম হয়, অনেকটা এরকম হয়, পাতাটা অনেকটা এরকম 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 হয়। ওটা হচ্ছে থানকুনি। আর এটা যেটা টক টক লাগছে সেটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমরুল। আর এটা হচ্ছে কি দুর্বাঘাস, যেটা তোমরা সবাই চেনো। আচ্ছা, ভালো করে উদ্ভিদগুলো একটু দেখো, এটাকে তোমরা সবাই কিন্তু চেনো, তাই না? এটা হচ্ছে দুর্বাঘাস। এটা কি হয়, মাটিতে যখন এটা উৎপন্ন হয় দেখো এরকমভাবে থাকে। এর কিছু কিছু জায়গা মাটির উপরে থাকে, আবার কিছু কিছু জায়গা কি থাকে, মাটির একদম নিচে থাকে। তাহলে যে জায়গাটা মাটির উপরে থাকে সেটা বায়বীয় অংশ, আর যেটা মাটির নিচে থাকতে সেটা কিন্তু মাটির নিচেই থাকছে, সেটা বায়বীয় অংশ নয়। সেজন্য আমরা এটাকে কি বলছি, অর্ধবায়বীয়। তাহলে এখানে যদি থাকে কোনটি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, তখন কিন্তু আমরা কিন্তু বলতেই পারি এখানে উদাহরণ কি, দুর্বাঘাস, আমরুল আর থানকুনি। আমাদের বইতে এই 3টা উদাহরণই দেওয়া আছে। তারপর দেওয়া আছে কি, স্টোলন বা বক্রধাবক। এই উদ্ভিদটাকে আমরা সবাই চিনি, এর আগে কিন্তু আমরা এই উদ্ভিদটা ভালোভাবে দেখতে পেয়েছি। আজকেও আমি চেষ্টা করবো এই উদ্ভিদটা তোমাদেরকে একটু ভালো করে দেখানো। দেখো আমার হাতে একটা কচু গাছ কিন্তু রয়েছে, দেখো এটা কিন্তু একটা কচু গাছ, দেখো এটা একটা কচু গাছ। কচু গাছের গোড়াটা দেখো কেমন হয়, দেখো এটা একটা উদ্ভিদ। এই যে দেখো বক্রধাবক, এটা যখন মাটির মধ্যে থাকে অবস্থান করে কিভাবে, একটু কিন্তু এটা উপর দিকে ওঠে, তারপর এইটা আবার নিচের দিকে নামে। এই যে গোড়াটা দেখতে পাচ্ছ যেখানে, এই দেখো এটা আবার নিচের দিকে নামে, তারপর এটা আবার উপর দিকে ওঠে, তারপর আবার এই অংশটা, এই যে মূল বের হয়েছে, এটা আবার কি হয়, মাটিতে নামে। তাহলে এটার অবস্থানটা ঠিক কেমন হয় আমরা একটু দেখি। এই দেখো এখানে বড় একটা অংশ আর রয়েছে, এটা আরো ভালো মতো বোঝা যাচ্ছে। দেখো যে অংশগুলোতে সাদা সাদা মূল দেখছো সেগুলো কিন্তু মাটির ভিতরে ছিল। আবার দেখো এই অংশটা কিন্তু একটু উঁচা, এই অংশটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু একটু উঁচা, দেখো তাই না? আবার কি হচ্ছে, আবার মূল বের হয়েছে সেটা নিচু, আবার দেখো একটু উঁচা, আবার নিচু, ভালো করে একটু লক্ষ্য করো। যেটা আমরা কি কচুর নাল বা কচুর লতি বলছি আমরা, সেটা হিসেবে আমরা এটাকে খাদ্য গ্রহণ করি। এটা কিন্তু খুব আয়রন সমৃদ্ধ একটা খাবার, তাই না? আচ্ছা, উদ্ভিদটাকে ভালো করে একটু দেখো, এটা কিন্তু কচু, তাই না? তাহলে এই যে কচু গাছের যে মূলটা আমরা দেখলাম, এটাকে বক্রধাবক আমরা বলছি, তাই না? কি বলছি, স্টোলন বা বক্রধাবক। কেন আমরা স্টোলন বা বক্রধাবক এটাকে বলছি সেটা আমাদেরকে জানতে হবে। কেন আমরা বলছি এটাকে স্টোলন বা বক্রধাবক? দেখো এটা যখন উদ্ভিদটা হচ্ছে, উদ্ভিদটা কিন্তু আসলে কেমনভাবে বাড়ছে, একবার এরকম উপরে উঠছে আবার নামছে, আবার উপরে উঠছে আবার নামছে, ঠিক এরকম, মানে বক্রভাবে এটা আঁকা বাঁকা, ঠিক
সোজা না, এরকমভাবে এখান থেকে আবার কচু গাছ উৎপন্ন হচ্ছে, আবার এই দিক দিয়ে ঠিক মূল বের হচ্ছে, আবার এখান থেকে কচু গাছ উৎপন্ন হচ্ছে। ঠিক দেখো এই উদ্ভিদটা তুমি একটু ভালো করে একটু লক্ষ্য করো, ঠিক দেখতে পাবে। এই যে দেখো, এই যে এখান থেকে কিন্তু আরেকটা কচুর গাছ বের হবে, এই যে মুখটা বেরিয়েছে, দেখো দেখো দেখতে পাচ্ছ, এই যে এখানে সাদা অংশ দেখছি, এখান থেকে আরেকটা কচুর গাছ বের হবে, সেজন্য এটা মুখটা কিন্তু সাদা হয়ে গেছে। আবার দেখো এখান থেকেও কিন্তু বের হবে, এখানেও কিন্তু আমি একটা মুখ বা দেখতে পাচ্ছি, এখানে নিচে মূল বেরিয়েছে, আবার এখান থেকে একটা উদ্ভিদ বের হবে। তাহলে কি এটা হচ্ছে বক্রধাবক। উদাহরণ কি আমাদের হলো কচু, কচুকে আমরা কি বলছি, এটা হলো একটা বক্রধাবক। আচ্ছা, তারপর রয়েছে কি অফসেট। অফসেট তো আমরা সবাই জানি, যেটা স্পঞ্জি ধরনের উদ্ভিদ, যেগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে, সেটা হচ্ছে অফসেটের উদাহরণ। কচুরি পানা, টোপা পানা, এগুলো হচ্ছে অফসেটের উদাহরণ, যেটা হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, তারপর রয়েছে কি আমাদের অফসেটের পরে সাকার বা ঊর্ধ্বধাবক। সাকার বা ঊর্ধ্বধাবকও তোমরা দেখেছো। দেখো এই যে সাকার বা ঊর্ধ্বধাবকের উদাহরণ তোমাদের রয়েছে কি, যে চন্দ্রমল্লিকা গাছটা। সবচেয়ে মজার ব্যাপার যে এই গাছটাকে তুমি যদি দেখো, এটা গাছের কিন্তু গোড়া কিন্তু এটা ছিল, ভালো করে একটু কাছে থেকে দেখো, গাছের গোড়া কিন্তু আসলে এটা ছিল, কিন্তু গাছের শীর্ষভাগটা কিন্তু আসলে এটা। তাহলে গাছটা চন্দ্রমল্লিকা গাছ যখন আমরা টবে আমরা যখন এটাকে লাগাই, তখন তোমরা ভালো করে দেখবা, আমরা কিন্তু এখানে লিখেছি, কিন্তু এখানে সাকার বা ঊর্ধ্বধাবক। তুমি টবে যদি এরকমভাবে গাছটা, যদি একটা টবে যদি আমরা এরকমভাবে গাছটা লাগাই, এরকমভাবে আমি যদি গাছটাকে সোজা করে লাগাই, কখনোই সেটা সোজা থাকবে না। সেটা কি হয়, এখানে যদি আমি গাছটা লাগালাম, গাছটা কি হবে, এই রকম হয়ে যাবে। দেখবা চন্দ্রমল্লিকার গাছ টবে তুমি যত সোজা করে লাগাও, গাছটা এইরকম হয়ে যায়। তার মানে কি, এটা হচ্ছে ঊর্ধ্বধাবক, মানে এটা আস্তে করে উপর দিকে উঠে চলে যাচ্ছে। এই যে গোড়াটা এখানে গাছের, আর মাথাটা হচ্ছে এই যে এদিকে দেখো দেখা যাচ্ছে এখানে। তার মানে এটা কিন্তু সোজা হয়ে থাকবে না, এটার স্ট্রাকচারটা ভালো করে একটু লক্ষ্য করো, এটা কিন্তু বাঁকা। দেখো এখানে গোড়া আর এটা কিন্তু বাঁকা, তার মানে আমি যদি সোজা করেও গাড়ি, এটা কিন্তু বাঁকা হয়ে থাকবে। সেজন্য আমরা এটাকে কি বলি, সাকার বা ঊর্ধ্বধাবক বলি এটাকে। মানে একটু উপরের দিকে উঠে সে থাকতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য ঊর্ধ্বধাবকের উদাহরণ আমরা কি বলছি, চন্দ্রমল্লিকা। তারপর চলে আসো কি বায়বীয় রূপান্তরিত কাণ্ডের দিকে চলে আসবো। আমাদের কিন্তু অর্ধবায়বীয় কিন্তু সবকটা প্রায় হয়ে গেল। আমরা অর্ধবায়বীয়ের ভিতরে যে কটা পড়লাম, সবকটা উদাহরণ কিন্তু আমরা দেখতে পেলাম, তাই না? এখন আমরা পড়ব পুরোপুরি বায়বীয়, মানে এটা তোমার কি বলবো, যেটা মাটির নিচে কাণ্ডটার কিছু অংশ থাকলেও কিন্তু এটা বেশিরভাগই থাকে আমাদের উপরের অংশে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি বায়বীয়, পুরোটাই বায়বীয়। বায়বীয়র মধ্যে দেখো এই ধরনের কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন খাদ্য সঞ্চয়, অঙ্গজ প্রজনন, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, এই বিভিন্ন কারণে এগুলো কি হয়, এগুলো তোমার মাটির উপরে কাণ্ডগুলো অবস্থান করে। এটার মধ্যেও আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করব। এটার মধ্যে আমরা কয়েকটি ভাগে, এই বায়বীয়টাকে আমরা কয়েকটি ভাগে আমরা আবার ভাগ করব। প্রথমেই রয়েছে কি ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড বলছি আমরা এটাকে, ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড, যেমন ফণি মনসা। দেখো এই যে আমার হাতে একটা উদ্ভিদ, দেখো ফণি মনসা, এই কাণ্ডটা দেখো, এটা কিন্তু একটা কি ফণি মনসা উদ্ভিদ আমি এখানে দিয়েছি। এখানে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এখানে এখানে পাতার মতো কিন্তু কাণ্ডটা চ্যাপ্টা, এটা কিন্তু পুরোটা কিন্তু পাতা না, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে কি একটা পাতা, পাতা কিন্তু না, এটা কাণ্ডটা কি পাতার মতো কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে এটা। আর এর গায়ে ছোট ছোট কিন্তু কাঁটা কিন্তু রয়েছে, দেখো তোমার হাত দেওয়া যাচ্ছে না, খুব কাঁটা কিন্তু, তোমার কাছে থেকে একটু দেখো, এর কাঁটা, ছোট ছোট কাঁটা দেখা যাচ্ছে এখানে, ছোট ছোট কাঁটা কিন্তু রয়েছে এখানে, তাই না? ছোট 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 কাঁটা এখানে অবস্থান করছে। তাহলে এটা কি হচ্ছে, এটা আমরা ফাইলোক্লেড পর্ণকাণ্ডের উদাহরণ কি হচ্ছে আমাদের, এটা আমরা বলছি ফণি মনসা। উদাহরণ বলছি আমরা ফণি মনসা জাতীয় উদ্ভিদের এই ধরনের কাণ্ডের উদাহরণ আমরা দেখতে পাই। এই ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা, সবুজ, যারা খাদ্য তৈরি করতে, কাণ্ডগুলো সবুজ বলেই কি হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়া এটা খাদ্য তৈরি করতে পারে। এগুলো আমরা বাসায়নের সময় কি সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে এটা বাসায়নের সময় আমরা এটাকে টবে লাগাই, দেখতে সুন্দর দেখা যায়। এটার কিন্তু অনেক ঔষধি গুণও কিন্তু রয়েছে এই উদ্ভিদটার। আচ্ছা, তো আমরা পরে আসি সেই কথাগুলোতে। আমরা আমাদের পরবর্তী যে আছে সেটা থর্ন বা কণ্টক। কাটা, কণ্টক মানে কি আসলে কাটা।
এটা আমরা অনেক সময় দেখে থাকি আমাদের কতগুলো উদ্ভিদে, যেমন ধরো মেহেদি গাছ, আমরা হাতে যে মেহেদিটা পরি সেটা কিন্তু আসলে কি থন বা কণ্টক। মেহেদি গাছে কিন্তু ছোট ছোট কাঁটা থাকে, বেলে থাকে, বেল গাছেও থাকে। এবং তোমরা কি জানো যে সবচেয়ে আমি আগেও বলেছিলাম যে কি মরুভূমির মেহেদিগুলোর রং সবচেয়ে বেশি হয়। মরুভূমিতে যে মেহেদি গাছগুলো হয় সেগুলো ভালো হয় এবং রঙও বেশি হয়। আচ্ছা, তার পরবর্তীতে এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। তার পরবর্তীতে যেটা আছে সেটা কি স্টেম বা টেন্ডিল বা শাখা আকর্ষী। শাখা আকর্ষী একদম পারফেক্ট উদ্ভিদ আমি এখানে তোমাদের জন্য কালেক্ট করতে পারিনি, তবে যেটা পেরেছি সেটা তোমরা দেখো। এই যে দেখো শাখা আকর্ষী, দেখেছো শাখা আকর্ষী, এই যে শাখা আকর্ষী মানে শাখাটা আকর্ষিতে রূপ নেয় এবং উদ্ভিদটা কি করে, উদ্ভিদকে যান্ত্রিক একটা দৃঢ়তা প্রদান করার চেষ্টা করে। এই যে ঝুমকলতা, হাড়জোড়া, দুর্বল আরোহী উদ্ভিদের ক্ষেত্রে পত্র কক্ষে সুতার মতো কতগুলো লম্বা পেঁচানো অংশ দেখা যায়। এই যে পত্র কক্ষে দেখো, পাতার কক্ষেই কিন্তু এগুলো উৎপন্ন হয়েছে সুতার মতো কতগুলো অংশ দেখো। এই যে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, এই যে পাতা এখানে আছে, পাতার কক্ষে সুতার মতো কতগুলো অংশ, এগুলো কি আমরা স্টেম টেন্ডিল বলছি, আমরা এটাকে আকর্ষী বলছি। এই অংশগুলো বের হয় শাখা আকর্ষী, পাতা উৎপন্ন হয়, কক্ষে পাতা উৎপন্ন হয়। তার পরবর্তীতে দেখো আছে কি এরকমভাবে আমরা অর্ধবায়বীয় ক্ষেত্রে, এগুলো প্রায় বায়বীয়, এগুলো সবই তাই না। অর্ধবায়বীয় কিন্তু আমরা বললাম যে কিছু অংশ মাটির নিচে থাকে, কিছু অংশ উপরে, কিন্তু এগুলো কিন্তু সবই মাটির উপরেই থাকছে। কাণ্ডের কিছু এগুলো কি হচ্ছে, রূপান্তর হচ্ছে, রূপান্তর হয়ে উদ্ভিদকে একটা কি করছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। তাহলে আমরা আমাদের বায়বীয়, অর্ধবায়বীয়, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড সব সম্পর্কে জানলাম। এখন বায়বীয়র একটা উদাহরণ কিন্তু আছে যেটা আমি তোমাদের জন্য কালেক্ট করতে পারিনি, তবে কি এটার কতগুলো অনেকে আমরা কিন্তু চিনি। দেখবা কতগুলো গাছ আছে যেগুলো গাছে পাতার কক্ষে এরকম কতগুলো মাংসে পিণ্ডের মতো কতগুলো অংশ জিনিস কিন্তু তৈরি মানে উৎপন্ন হয়। এবং এগুলোকে আমরা গাছ আলু, অনেকে মাছ আলু বলে, এগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় কিন্তু অনেকেই আমরা এটা রাখি, বা আমরা বিশেষ বিশেষ সময় এগুলো হয়, এগুলো আমরা সংগ্রহ করে আমরা কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করি। আলুর মতো এগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এটা কিন্তু বুলবিল। বুলবিল কিন্তু প্রশ্ন আমি বারবারই তোমাদেরকে বলেছি, আমার নোটেও রয়েছে যে বুলবিল কাকে বলে, সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে কিন্তু দেওয়া আছে। তাহলে আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে রূপান্তরিত কাণ্ডটা আসলে কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। তা আমার মনে হয় তোমরা ক্লাসটা ভালোভাবে তোমরা এনজয় করেছো, এবং ক্লাসটা যদি কোনো সমস্যা থেকে থাকে, ক্লাসে কোনো প্রশ্ন যদি থেকে থাকে, হোয়াটসঅ্যাপে তোমরা নিশ্চয়ই আমাকে দিবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আবারও বলছি, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো, আমাকে তোমরা একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেব, সে কোশ্চেনের এতে তোমরা আমাকে সলভ করে দিবে যে পেঁয়াজে একটা ছবি ধর দেওয়া আছে এরকমভাবে, পেঁয়াজের একটা ছবি এরকমভাবে দেওয়া আছে, তোমরা আমাকে বলবে যে এটাকে কেন আসলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলা হয়, এবং পেঁয়াজটাকে কোন ধরনের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এটা তোমরা যুক্তি সহকারে আমাকে তোমরা এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাবে। আর সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তোমরা। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।